নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সঙ্গীত সুপর্ণা। আমরা একটা কথা বলে থাকি অনেক সময় যখন হতাশ হয়ে পড়ি, কপালে ছিল তাই হয়তো কাজটা হলো না, ভাগ্যের লিখন কে খণ্ডাবে, বিধির বিধান। কবিগুরুর একটা লাইন মনে পড়ে গেল, হাস্যমুখে অদৃষ্টিরে করব মোরা পরিহাস। ভাগ্যের লিখন খণ্ডানো যায় না ঠিকই, কিন্তু মানব জীবনের চলার পথ অনেকটাই কিন্তু মসৃণ করে তোলা সম্ভব হয় একজন সঠিক জ্যোতিষীর সঠিক পরামর্শে। অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলোর মতনই আপনার জীবন হয়ে উঠতে পারে আলোকময়। আজকে আমাদের অনুষ্ঠান সেরকমই একজন বিশিষ্ট জ্যোতিষীকে নিয়ে, যিনি আপনাদের চলার পথের নানান রকম সমস্যা দূরে সরিয়ে দিয়ে চলার পথকে করে তোলেন অনেকটাই সুন্দর। সেই জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন আমাদের এই দাদার কাছে। নতুন করে আলাপ করিয়ে দেওয়ার মতন কিছুই নেই, তবুও প্রথাগতভাবে আমি পরিচয় পর্বটা সেরেই ফেলি। বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, বিগত 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, যিনি বিজ্ঞানসম্মত যুক্তির মাধ্যমে জ্যোতিষী ব্যাখ্যা ও বিচারে বিশ্বাসী। পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, ডক্টর অমিত শাস্ত্রী, বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অমিত শাস্ত্রী। আর আপনারা যারা আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি সমস্যা নিয়ে দাদার সঙ্গে কথা বলতে চান, তারা অবশ্যই চলে আসুন আমাদের এই ফোন নাম্বারে ফোন করে। এবং আপনাদের প্রতিবারের মতন আবারও বলছি, যেহেতু আমাদের হাতে সময় খুব কম থাকে, তাই আপনারা যারা আসবেন অবশ্যই একটি মাত্র প্রশ্ন বা একটি মাত্র সমস্যা জানার জন্যই কিন্তু ফোন করবেন। বিশদে জানতে গেলে অবশ্যই দাদার চেম্বারে যোগাযোগ করতে হবে। আসুন, আজকে গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অমিত শাস্ত্রী মহাশয়কে। স্বাগত অমিত দা, আরও আরেকবার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। সকাল থেকে ছুটোছুটি করে আপনাদের সেবায় আবার এলাম। সকাল থেকে ক্লায়েন্ট দেখে হন্তদন্ত করে স্টুডিওতে আসা, দৌড়ঝাঁপ। মানুষের জীবনে যেমন সমস্যার শেষ নেই, মানুষের জীবনে শুধু সমস্যা তো নয়, একটা ভালোবাসার টান। আপনাদের সাথে একটা ভালোবাসার সম্পর্কে আমি ছুটে আসি। শুধু সমস্যার সমাধান করব না, দুটো কথা বলেও তো মনশান্তি হয়, দুটো কথা বলে অনেক সমস্যার সমাধান হয়। পূর্বেকালীন ডাক্তারবাবুরা কী করতেন, পালস দেখলেই তার শরীর ভালো হয়ে যেত। এরকমও সমস্যা আছে যা কথাতেই সমাধান হয়ে যায় অনেক ক্ষেত্রে, শুধু জন্মকুণ্ডলের প্রয়োজন হয় না। যাই হোক, মানুষের জীবন হচ্ছে সমস্যাবহুল জীবন, এই নিয়ে আলোচনা করব আজকে। আপনাদের সেবায় নিযুক্ত রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো, এটা আমি বারবারই বলি। তো বাঙালিদের মুখে একটা কথা শোনা যায়, অনেকেই বলে থাকেন, প্রায় শোনা যায়, 12 মাসে 13 পার্বণ। এই 12 মাসে 13 পার্বণ জ্যোতিষের কী বিষয় রয়েছে? তা আমাদের যেহেতু 12টি রাশি নিয়ে আমাদের রাশিচক্র, তাই 12 মাসে 13 পার্বণ বিষয়টা কি? আমার কাছে তো বিভিন্ন রকমের ক্লায়েন্ট আসেন, তারা এসে প্রথমে বলেন সন্তানের সন্তান জন্মগ্রহণ করলো, সঙ্গে সঙ্গে একটু ফোন করে নিত, একটু ফোন করে নিই দাদাকে, জানিত যে দাদা একটু দেখুন না কি রাশি, রাশি অনুযায়ী নামটা কি রাখবো। একটু সন্তান বড় না হতে হতেই সন্তানের শরীর কেমন যাবে, সন্তান কি বিষয়ে বিদ্যা অর্জন করবে, আমার সন্তান বড় হবে তো, সন্তান যখন বড় হতে থাকলো তখন আমার সন্তান কি নিয়ে পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করবে। বিবাহ ব্যাপারটা একটু বলুন, বিবাহে কোনো ঝঞ্ঝাট আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি, কোনো আইনি সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে তো, টাকা পয়সা কেমন হবে, এই সমস্ত নানান প্রশ্ন। যদি চাকরি না পায় তাহলে ব্যবসা করে জীবন অতিবাহিত করতে পারবে তো, পুলিশি ঝামেলা নেই তো, মামলা মোকদ্দমা আছে নাকি, আইনি কোনো জটিলতার কোনো জমি সংক্রান্ত আছে নাকি, আমার লটারি কেমন যাবে ভাগ্য, আমার একটু লটারিটা বিচার করে দিন। এই নিয়ে বিভিন্ন রকমের জন্মকুণ্ডলী দেখে 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 আজ এই সিদ্ধান্তে পৌঁছালাম, বাঙালিরা ঠিক কথাই বলে 12 মাসে 13 পার্বণ। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এখন তো নলেন গুড়ার পিঠে পুলি খাওয়ার সময়,
হ্যাঁ কিন্তু সেই সঙ্গে তো যেহেতু আমাদের মানে কি বলবো চারিদিকে করোনার জন্য পরিবেশ অত্যন্ত প্রতিকূল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, অনলাইন পড়াশোনা করেছে ছেলে মেয়েরা, আবার চালু হয়েছে কি এই যে ছেলে মেয়েদের যে পড়াশোনা, হ্যাঁ যতই 12 মাসে 13 পার্বণ থাক, মা বাবাদের কিন্তু একটা টেনশন থেকেই যায় যে ছেলে মেয়েদের পড়াশোনা কিরকম হবে, আমার ছেলে বড় হয়ে কি হবে, আমার মেয়ে বড় হয়ে কি হবে। এই যে কিছুক্ষণ আগেই আপনাকে আমি বললাম, কিছুক্ষণ আগেই তো বললাম যে আমার ছেলে বড় হওয়ার সাথে সাথে কি বিষয় নিয়ে পড়বে, কেমন রাশিচক্রে গ্রহ সংযোগ রয়েছে, সেটাই আমি একটু যদি দর্শকদের ডিটেইলে বলেন যে ছক বিচার করে কিভাবে জানা যায় যে দেখুন দ্বাদশ রাশি যদি বিচার করা হয়, জল রাশি রয়েছে, অগ্নি রাশি রয়েছে, পৃথিবী রাশি রয়েছে, বায়ু রাশি রয়েছে, বিভিন্ন গ্রহ সংযোগে বিভিন্ন রকমের ফলপ্রদেশ হয়। আলটিমেট এডুকেশন বিচার করতে গেলে পঞ্চম ভাব থেকে আলটিমেট দেখতে হবে, এবং এছাড়াও দ্বিতীয় মনোসংযোগ কেমন রয়েছে, দ্বাদশে কোনো পাপগ্রহ রয়েছে কিনা, চতুর্থ গৃহ পরিবেশ কেমন, দ্বিতীয় সংস্কারী গৃহ পরিবেশ কিনা, এই সমস্ত বিষয়গুলি দেখতে হবে। দেখুন শিক্ষা ব্যবস্থা তো দুটি অংশে বিভক্ত, প্রধানত টেকনিক্যাল পর্যায়ে এবং নন টেকনিক্যাল পর্যায়ে। এই যে টেকনিক্যাল পর্যায়ে, নন টেকনিক্যাল পর্যায়ে, টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে আমার সন্তান, না নন টেকনিক্যাল অর্থাৎ ডাক্তারি প্রফেশনাল কোর্স ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে, স্বাধীন পেশার সঙ্গে নিযুক্ত হবে, উকিল, ডাক্তার, এই সমস্ত জ্যোতিষ, এই সমস্ত বিষয়গুলি রয়েছে। এগুলি জানার জন্য একটি বিস্তারিত বিষয় জানা দরকার। আমাদের রাশিচক্রের দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, বিদেশ যাত্রা হবে কিনা, দ্বাদশের সাথে নবমের কোনো কানেকশন আছে কিনা, একাদশের সাথে দশমের কোনো কানেকশন আছে কিনা, চাকরি করে খাবে কিনা, দশমের সাথে দ্বিতীয়ের কোনো কানেকশন আছে কিনা, এই সমস্ত নানান বিষয়গুলোকে আমাদের বিচার করতে হয়। বিভিন্নজন বিভিন্ন রকমের বিষয় নিয়ে আমার কাছে আসেন, এগুলো বিচার করে 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 একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি, হ্যাঁ মানুষের চাওয়া পাওয়া, মানুষ কি চাইছে, সেই পর্যায়ে যদি মানুষকে একটু পৌঁছে দেওয়া যায়, আমার মনে হয় খুব ভালোই হবে এবং মানব জীবন উন্নতকরণ হবে আরও। বেশ, মনে হচ্ছে একজন বন্ধু চলে এসেছেন আমাদের টেলিফোনে, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি। বালিগঞ্জ থেকে? হ্যাঁ। নামটা বলুন, কার সম্বন্ধে জানবেন? সম্বন্ধে জানবো। আমার প্রোগ্রাম কি আপনি দেখেন? হ্যাঁ আমি দেখি। হ্যাঁ। কিরকম লাগে দাদার অনুষ্ঠান? খুব ভালো লাগে। আজকে লাইন পেয়ে কিরকম লাগছে? চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। আসলে অনেকেই মানে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দাদার সাথে কথা বলার জন্য। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলুন। বিজলি প্রধান। বিজলি প্রধান, বেশ। জন্ম তারিখ? নিজের সম্বন্ধে জানবেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, বেশ, আপনার জন্ম তারিখটা বলুন। 11/11/64। 11/11/64, বেশ। জন্ম সময়? ভোরবেলা 3:30। ভোর 3:30, 3:30 AM, বেশ। জন্মস্থান? কলকাতা। কলকাতা, আচ্ছা। আপনি কি বিষয় নিয়ে জানতে চান বলুন, যে কোনো একটি। নিজের শরীরের বিষয় নিয়ে জানতে চাই। হ্যাঁ, এই বয়সে তো শরীরের ছাড়া আর কোনো বিষয় আসে না, মানুষ চায় একটু সুস্থভাবে থাকতে, সুস্থভাবে বাঁচতে। কিন্তু স্যার আমাকে একটু রাশি এটা একটু বলে দেবেন। আচ্ছা, 11ই, একটু মন দিয়ে শুনুন, আমি বিষয়গুলি বলছি, সময় তো খুব কম। 11ই নভেম্বর 1964 বুধবার জন্ম ছিল আপনার। হ্যাঁ হ্যাঁ। 3:30, মানে ভোর 3:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি। এখন বর্তমানে আপনার শনি 7.5 মধ্য পর্যায়ে চলছে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে চলছে, অনেক দিন ধরেই চলছে। তো এই শনি 7.5 উত্তরাষাঢ়া নক্ষত্র মানে হাড়ের সমস্যা, মানসিক চিন্তা, দুশ্চিন্তা, বিভিন্ন রকমের। আপনার এখনো ছক আমি যদিও খুলিনি, খুলে আমি দেখতে পাবো প্রধানত কি সমস্যা বেশি বিশেষত রয়েছে। লগ্ন হচ্ছে আপনার কন্যা লগ্ন, সপ্তমী শুক্লপক্ষে জন্ম। এই কন্যা লগ্নের অধিপতি বুধ, নার্ভের সমস্যা, প্যানিক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি জর্জরিত থাকবেন। হ্যাঁ, নরগণ। আচ্ছা, আমি একটু দেখে নিই গ্রহ সংযোগটা। এই গ্রহ বক্রী, বৃহস্পতি গ্রহ আপনার বক্রী আছে, বাকি সব গ্রহ মার্গী অবস্থায় রয়েছে। বলে দিচ্ছি, রাশি এইমাত্র বললাম মকর রাশি, একটু মন দিয়ে শুনতে হবে। লগ্নে শুক্র বসে আছে, দ্বিতীয় রবি বসে আছে, কার্তিক মাসে আপনার জন্ম হয়েছে। বুধ তৃতীয় বসে আছে, চতুর্থে কেতু বসে আছে, পঞ্চমে চন্দ্র, ষষ্ঠে শনি। দেখুন, পেটের সমস্যা, গ্যাস্ট্রোর সমস্যা, হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা, এই সমস্ত মানসিক দুশ্চিন্তা, যেহেতু তৃতীয় জলরাশিতে বুধ বসে আছে, মানসিক দুশ্চিন্তা, এবং আপনি খুব খোলামেলা মনের মানুষ, মানে একটু অভিমান হয় আপনার কথা কেউ শোনে না বলে, ঠিক আছে? আপনি খুব স্বাধীন চেতা মানুষ, খুব খোলামেলা মনের মানুষ, শুধুমাত্র ওই কেউ কথা শোনে না, ওই জন্য কষ্ট হয় আপনার। আর শারীরিক কষ্ট বলতে আপনাকে কি রক্ত দূষিত জনিত সমস্যা, প্রেসারের সমস্যা,
হাড়জনিত সমস্যা, নার্ভজনিত সমস্যা, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমার এগুলো আছে। এই সমস্ত সমস্যা নিয়ে আপনাকে ভোগান্তি হবে। আর এখন মনের সমস্যাটা আপনার বড্ড বেশি, এই মানসিক কষ্টটা বড্ড বেশি, ওই জন্য শারীরিক কষ্টটা তার মধ্যে যুক্ত হয়ে আরও বড় আকার ধারণ করে নিয়েছে। যাই হোক, আরও এই ছকটাকে একটু বিস্তারিত আলোচনা করার বিষয় রয়েছে। দ্বাদশে মঙ্গল আছে, ষষ্ঠে শনি বসে আছে, জন্মকালীন কোমরের নিচেকার অংশের পার্ট ড্যামেজ করবে আপনার, বুঝতে পেরেছেন? চলতে পারবেন না, ভালো করে হাঁটতে পারবেন না। যাই হোক, তাই হচ্ছে। হ্যাঁ, বিস্তারিত জানার জন্য বিস্তারিত সব কিছু এই ক্ষেত্রে তো বলা যায় না, এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, অল্প সময়, তাই দীর্ঘ সময় যদি আপনি পেতে চান, আমাকে যদি জানতে চান আপনার সম্পর্কে সুন্দরভাবে ব্যাখ্যা বিচার বিশ্লেষণ করে দেব, আপনি যে কোনো চেম্বারে বুকিং নম্বর আছে, যোগাযোগ করে নিতে পারেন। সমস্যার সমাধানটা কতদিন পরে হবে? দেখুন, মানুষের বিভিন্ন কোষ আছে, অন্নময় কোষ আছে, প্রাণময় কোষ আছে, আনন্দময় কোষ আছে, 6টা কোষ ভেদ করে আমাদের মানব শরীর। তবে রেমেডি কাজ করে 90 দিন থেকে 120 দিন, কারো 6 মাসও সময় লাগে। এই সম্পর্কে পরে বিশদে জানতে গেলে অবশ্যই যোগাযোগ করতে হবে দাদার চেম্বারে। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, একটিবার দাদার চেম্বারে চলে আসতেই পারেন আপনারা। আমি চেম্বারগুলো বলে দিচ্ছি। তাহেরপুর নিজের বাড়িতে প্রতি রবিবার বেলা 11টা থেকে দুপুর 2টো, কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্কশপ রোড রূপমন্দির জুয়েলার্সে প্রতি রবিবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, কলকাতার সিথির মোড়ে প্রতি বৃহস্পতিবার বরানগর থানার বিপরীতে, বর্ধমান উইমেন্স কলেজের বিপরীতে তপন জুয়েলার্সে প্রথম ও তৃতীয় সপ্তাহের শনিবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, সিঙ্গুরে একান্ত আপন মার্কেটের বিপরীতে প্রতি শুক্রবার বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ভদ্রেশ্বরে ঝংকার স্কুলের বিপরীতে প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে এবং শিলিগুড়িতে প্রতি মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার। দাদার অনলাইন বুকিং নাম্বার 8981355605 এবং 7003343751। আমি আরেকবার বলে দিচ্ছি 8981355605 এবং 7003343751। নমস্কার, টেলিফোনে কে আছেন বন্ধু? হ্যাঁ নমস্কার। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনার নাম বলুন। শান্তনা দাস। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ দেখা হয়। ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগে। লাইন পেয়ে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। বেশ, আপনি কি নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। হ্যালো, জন্ম তারিখটা বলুন আপনার। 24/7/1998। 24/7/1998। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? সকাল 8:30। সকাল 8:30। বেশ, জন্মস্থান? কল্যাণী। কল্যাণী। যে কোনো একটি বিষয় নিয়ে প্রশ্ন করুন, যে কোনো একটি সমস্যা নিয়ে প্রশ্ন করুন। কি জানতে চান? বিয়ের দিকটা। বিয়ের দিকটা? বিয়ে কবে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন, বিস্তারিত সমস্ত কিছু জানতে গেলে তো এইটুকু সময়ের মধ্যে হয় না। আমি আগেও বলেছি, মানুষের তো জানার শেষ নেই। আর আপনি বললেন অনেক দিন পর লাইন পেয়েছি, আমি খুব আনন্দ হচ্ছে। এই আনন্দটাকে রাখতে গেলে যোগাযোগ একটু করে নিতে হবে। আমার অনুষ্ঠানগুলো আপনারা দেখুন, টোটাল সায়েন্টিফিক ম্যাটার, সমস্ত বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে আমি জ্যোতিষ ব্যাখ্যা করে থাকি। পড়াশোনা করে জ্যোতিষ শিক্ষা আমার, কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাঙ্গলিক দোষ আছে, কালসর্প দোষ আছে, এই করতে হবে ওই করতে হবে, এত কিছু নয়। হালকাভাবে অনেক কিছু করা যায় যদি আপনি একটু মেনে চলেন। বর্তমান দিনে মানুষেরা কি করে, এত কর্মব্যস্ত মানুষ, যার জন্য কিছু হয়তো এগুলো সব কিছু পালন করতে পারে না। একটু পূজা অর্চনা যদি সময় হয়, তার সঙ্গে একটু মেনে চলা, একটু বিষয় ধারণ করায়, কয়েকটি টোটকা আছে বা কয়েকটি রেমেডি আছে, যে রেমেডিগুলো আপনাকে শান্তিপূর্ণ সহাবস্থান করতে, বিবাহ হতে, নানান মানসিক অশান্তি থেকে বাঁচাবে। এগুলোকে একটু মেনে চলতে হবে, ধারণ করতে হবে, তাহলেই আপনি অবশ্যই ভালো থাকবেন। দুঃসময় এসছে মানে আপনি ভেঙে পড়লেন, এই ধারণ করতে হবে ওই ধারণ করতে হবে, এই বলেছে, এই জন্য আমার চেম্বারে এসে অনেকেই এটা বলেন, এই জন তো এইরকম বলেছে, আপনি এটা বলছেন কেন? এইটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে যেটা বিচার করব, যেটা উঠে আসবে সেটাই আপনাকে করতে হবে। যাই হোক, 24শে জুলাই 1998 শুক্রবার ছিল সেই দিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 8:30 AM সকাল, পুষ্যা নক্ষত্রে জন্ম, কর্কট রাশি। এই যে কর্কট রাশি, জলরাশি, পুষ্যা নক্ষত্র সেখানে পড়েছে। আপনি একটু মাইন্ডে স্লো প্রকৃতির হবেন, নেগেটিভ চিন্তা বেশি করেন, অর্থাৎ হলো না, অবসাদযুক্ত মন ভালো লাগছে না, কেন হলো না, আমি তো পারি, আমি তো ভালো কাজ করি, আমি তো করি মানুষের জন্য, তাহলেও কেন মানুষ আমাকে এরকম দোষ দেয়, হ্যান ত্যান, এইসব নানান মনে উপদ্রব ঢুকবে, যাকে বলা হয় মানসিক চিন্তা বাড়বে, মানসিক বিকৃতি হবে, একটা
চিন্তা করে করে। যাই হোক, সিংহ লগ্নের বর্তমানে গোচর ফলে চতুর্থে কেতু বসে আছে। মন এখন আপনার অতিষ্ঠ আর কি, ভালো নয়, খুব একটা ভালো নয়। যাই হোক, নানা রকম মানসিক চিন্তা কাটাচ্ছেন। সিংহ লগ্ন, পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি আপনার, দেবগণ। হ্যাঁ, এগুলো কিন্তু বিবাহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। বৃহস্পতি গ্রহ বক্রী হয়ে রয়েছে, বাকি সমস্ত গ্রহ আপনার মার্গী অবস্থা রয়েছে। লগ্নে রাহু বসে আছে, বুধ বসে আছে, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় নেই, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে কেতু বসে আছে, অষ্টমে বৃহস্পতি বসে আছে, শুক্র। এই দেখুন, একটা কথা বলি আপনাকে, বিবাহ সম্বন্ধ এসেও, অনেক কাছে এসেও কি ভেঙে গিয়েছে বা আসছেই না কোনো মতে? হ্যালো হ্যালো, বলছি বিবাহ সম্বন্ধ অনেক কাছে এসেও সম্পর্ক ভেঙে যাচ্ছে, আসছে না কোনো মতে? হ্যাঁ হ্যাঁ এরকম। দেখুন, আপনি মানুষ বড় ভালো হলে কি হবে, এখানে শুক্র মঙ্গল যুক্ত হয়ে বসে আছে আপনার একাদশে, যেটি সপ্তমের পঞ্চমাংশ। তাই শুক্র মঙ্গল যদি যুক্ত থাকে কোনো ছকেতে, সপ্তমে যদি কেতু থাকে, সপ্তম পতি যদি নিচস্থ থাকে, তাহলে বিবাহে বারংবার বাধা, বারংবার ব্যাঘাত, প্রায় মাঙ্গলিক সমতুল্য ফল হবে এই ছকেতে। যাই হোক, আপনি বিস্তারিত জানতে একটু চেম্বারে দেখা করে নিতে পারেন, বা সুযোগ্য সুশিক্ষিত কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করে নিতে পারেন। টিভিতে লক্ষ্য রাখুন, কয়েকটা কথা বলে দিচ্ছি। আচ্ছা দাদা, প্রথমে যিনি ফোন করেছিলেন উনি তার শরীর সম্পর্কে জানতে চেয়েছিলেন। বর্তমানে মানব জীবনে যেমন সমস্যা, মানব দেহেও নানান রকম রোগ, যেটা মনে হয় আগে এতটা ছিল না। রাশি চক্রে কিভাবে বিচার করলে বোঝা যায় যে কিরকম ধরনের রোগে মানুষ আক্রান্ত হতে পারে? বড় কথা হচ্ছে যুগের পরিবর্তন, মোবাইল ইউজ করছি, এত টেকনিক ইউজ করছি, তাহলে বলুন মানুষের শরীরেও তো সেগুলো ইনফেকশন হচ্ছে। হ্যাঁ, ফাস্ট ফুড খাচ্ছি, হ্যাঁ, যে তেল খাচ্ছি সে তেল আগে কেমন ছিল, এখন কেমন আছে। মানুষের মনের পরিবর্তন হয়েছে ঠিক কথা, কিন্তু মানুষ মন দিয়ে কি পরিবর্তন করলো সেটা কিন্তু আমরা বুঝে গেছি, তাই জন্য আমাদের শরীরে এত রোগভোগ। যাই হোক, মানব শরীরে 9টি গ্রহের 9টি ফাংশন রয়েছে। আমরা যে সমস্ত এই যে শরীর নিয়ে আলোচনা করলেন, ষষ্ঠ ভাব থেকে আমরা দেখি কি ধরনের রোগ হতে পারে। এই ষষ্ঠে যেমন গ্রহ থাকবে, যেমন আমাদের শরীরে পোটেন্সিয়ালিটি, ইমিউনিটি পাওয়ার কে দেয়? রবি দেয়। চন্দ্র হচ্ছে টোটাল ফ্লুইড সিস্টেম শরীরে, রক্ত, জলীয় পদার্থের মানে কারক হচ্ছে চন্দ্র। এবার রক্তকে এবং বোন ম্যারোকে দেখা হয় মঙ্গলকে দিয়ে। বৃহস্পতি হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর মঙ্গল হচ্ছে লোহিত রক্তকণিকা। মঙ্গলের আরেকটা ফাংশন রয়েছে। শুক্র আমাদের টোটাল প্রস্টেট বা বিভিন্ন রকমের গোপনাঙ্গজনিত সমস্যা বা বিভিন্ন রকমের বিষয়গুলোকে দেখে, সিম্যান দেখে। আর বুধ দেখে নার্ভাস সিস্টেম। দেখতে হবে আগে ছকের মধ্যে কোনোভাবে দ্বিতীয়, ষষ্ঠ, লগ্নপতির সাথে ষষ্ঠের কানেকশান, একাদশ এবং দ্বাদশের কানেকশান, অষ্টমের যদি হয় লং টাইম, শনি যদি থাকে লং টাইম, এই সমস্ত বিষয়গুলোকে দেখা দরকার। সেই অনুযায়ী তার রোগ হবে, সে রোগে আক্রান্ত হবে। দেখে নিচ্ছি দর্শক শ্রোতা বন্ধু কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে এখন। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। কে বলছেন, নামটা বলুন? মনিকা সামন্ত বলছি, হাওড়া থেকে। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, দাদার অনুষ্ঠান ভালো লাগে। লাইনটা পেয়ে গেছি। অনুষ্ঠান ভালো লাগছে? খুব ভালো লাগছে। বেশ, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি একটু আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলুন। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম লাবণী সামন্ত। লাবণী সামন্ত, বেশ। জন্ম তারিখ? 1997। পুরো ডেট অফ বার্থটা বলুন। 1997, 25 ফেব্রুয়ারি। 25 ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি। হ্যাঁ, 1997, 1997। জন্ম সময়? হ্যালো, হ্যাঁ, জন্ম সময়টা বলুন। দুপুর 12:37। 12:37 দুপুর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জন্মস্থান? হাওড়া। হাওড়া। হাওড়া, আচ্ছা। কি নিয়ে জানবেন? যে কোনো একটি প্রশ্ন। ওর বিবাহ সম্পর্কে যদি বলেন একটুখানি। বেশ, আপনি শুনতে থাকুন, দাদা বলবেন। আপনার মেয়ের বিবাহ সম্পর্কে আপনি জানতে চাইছেন? হ্যাঁ। যাই হোক, একটু যে কথাগুলো বলবো একটু শুনুন মন দিয়ে। 25 ফেব্রুয়ারি 1997, দিনটি কি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার। 12:37 PM দুপুর। হস্তা নক্ষত্র, কন্যা রাশি, মিথুন লগ্ন, তৃতীয়া কৃষ্ণপক্ষে জন্ম। বুঝতে পেরেছেন? দেবগণ। এই বিষয়গুলোকে মনে রাখতে হবে একটা কারণে, বিবাহ সম্পর্ক তৈরি করার সময়, মানে জটক বিচার করার সময় এগুলো কাজে লাগে। মঙ্গল বক্রী হয়ে অবস্থান করছে। যাই হোক, আমি দেখে নিচ্ছি নাটাল চার্টে কি রয়েছে আপনার গ্রহগত অবস্থান।
হুম। আচ্ছা, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে চন্দ্র রাহু মন। দেখুন সবচেয়ে বড় একটা কথা বলি, এই যে চতুর্থ ভাব মন বিচার করা হয়, এই যে চন্দ্র রাহু মঙ্গল এই তিনটে গ্রহ চতুর্থে বসে আছে এবং মঙ্গল চতুর্থে বসে শনি দ্বারা দিষ্ট। এখানে প্রথম কথা, আপনার মেয়ে মাঙ্গলিক, শুধু তাই নয় মন পরিবর্তনশীল, পছন্দ নাও হতে পারে। মেয়ের নিজস্ব পছন্দের ভঙ্গিমা না থাকলে, তার মনের মতো না হলে সে রিজেক্ট করে দেবে। আর একটা বিষয় আপনাকে বলে রাখি, সপ্তমপতি এখানে অষ্টমে বসে নিচস্থ হয়েছে, কোনো রকমভাবে অন্য কোনো গ্রহের সঙ্গে সংযোগ বিশেষ নেই। তবে হ্যাঁ, নিচস্থ বৃহস্পতি চন্দ্রকে কানেক্ট করছে দ্বিতীয় পতিকে, বিবাহ হবে কিন্তু গোলযোগের মাধ্যমে বিবাহ হবে। এই ছকটিকে অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেওয়া দরকার আছে। নবমেতে বসে আছে রবি শুক্র বুধ একসাথে, ঠিক আছে? এই রবি আর শুক্র যুক্ত হলে না, শুক্রর কারকতা সে হারিয়ে ফেলে শুক্র, যদিও সেখানে বুধ আছে, তা সত্ত্বেও আমি বলছি শুক্র হচ্ছে সুখের কারক। এই মিথুন লগ্নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট, ঠিক আছে? তা চতুর্থে মঙ্গল রাহুযুক্ত চন্দ্রযুক্ত হয়ে যোগ সৃষ্টি। আপনাদের বাস্তুতে ভীষণ রকমের দোষ রয়েছে, ভীষণ দোষ। বাস্তুতে শান্তি কোথায়? আপনিও তো প্রচন্ড রোগ ভোগে ভোগান্তি হয়, আপনার প্রচন্ড ভোগে, মানসিক পীড়াও আপনার প্রচন্ড রয়েছে। বাড়ির চারিপাশে প্রচন্ড শত্রু, খুব সমস্যা। বাড়ির চারিপাশে শত্রু রয়েছে, আর বাড়ির চারিপাশে কোনো একটা জায়গায় জল রয়েছে বা পুকুর রয়েছে। যাই হোক, এগুলো পরের বিষয়। আপনি বিস্তারিত আলোচনা করতে গেলে, এই দোষগুলো ঠিকঠাক করতে গেলে আপনাকে চেম্বারে দেখা করতে হবে, নচেত কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষের পরামর্শ নিতে পারেন। বেশ, অমিত দা, একটা কথা খুব জানতে ইচ্ছা করছে। আমরা অনেক সময় দেখে থাকি যে জন্মছকে অনেক গ্রহ বক্রি অবস্থায় থাকে, রেট্রোগ্রেড। এই বক্রি দেখে কিন্তু অনেকে ভয় পেয়ে যায় যে আমার ছকে শুক্র বক্রি, কি অমুকের ছকে বৃহস্পতি বক্রি। দেখুন, রেট্রোগেশন বা রেট্রোগেড এই বিষয়টাকে এত ভয় পেলে হবে। তো বিভিন্ন রকমের থিওরি আছে। এই যে গ্রহগুলোকে ভাগ করা হয়, 4টি পার্টে ভাগ করা হয়। এক হচ্ছে চন্দ্র আর রবি, এরা কোনোদিন বক্রি হয় না, মাতা পিতা গ্রহের জগতের। দ্বিতীয়ত এই যে বুধ শুক্র বৃহস্পতি এই যে গ্রহগুলো রয়েছে, শনি মঙ্গল, এরা দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে রয়েছে রাহু কেতু, আর চতুর্থ পর্যায়ে রয়েছে আপনার ইউরেনাস নেপচুন প্লুটো, এই সমস্ত গ্রহগুলি রয়েছে। তা এখানে ঘটনাচক্র হচ্ছে রাহু কেতু জন্মকালীন বক্রি, এরা ক্লকওয়াইজ ঘোরে, বাকি সব গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। এগুলোকে ভাবতে হবে। কেপলার বলে একজন ছিলেন, যিনি কিন্তু একটা সূত্র আবিষ্কার করেছিলেন, প্রতিটি গ্রহ রবি হইতে কোন দিকে যায়? ইস্ট থেকে ওয়েস্টের দিকে, ইস্ট থেকে ওয়েস্টের দিকে। তাই জন্য আমরা পূর্ব দিকে সূর্য উদিত হয় দেখি এবং পশ্চিমে অস্তামিত হয় দেখি। এই বিষয়গুলোকে জানতে হবে। অনেক কিছু পড়াশোনার বিষয় রয়েছে, অনেক কিছু থিওরি রয়েছে। তা এই যে রেট্রোগেড মানে হচ্ছে ব্যাকওয়ার্ড মানে গ্রহগণ যে জায়গাতে অ্যাকচুয়ালি বসে আছে তার ফল পুরোটা দিতে পারছে না তারা। রেট্রোগেশন কথার অর্থ হচ্ছে ব্যাকওয়ার্ড স্টেপ, পিছন দিকে এসে সেই গ্রহ সেই ঘরেতে ফল দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু বক্রী গ্রহ শুভ ফল দেয়। বক্রী গ্রহ যদি অনেক শাস্ত্রে অনেক কিছু বলা হয়েছে, রবি থেকে বিচার করা হয়েছে। রবি থেকে যদি রবির সঙ্গে কোনো বক্রী গ্রহ বসে থাকে তাহলে চেষ্টা বল অনুযায়ী সে 30 চেষ্টা বল রয়েছে। যদি রবি থেকে দ্বিতীয় বসে থাকে সেও 30 পাবে। রবি থেকে তৃতীয় বসে থাকলে সে একটু কম পাবে, মানে সেও 30 পাবে ধরা নেওয়া যায়। চতুর্থে বসে থাকলে 15 হয়, তার হাফ হয়ে যায়। ষষ্ঠে বসে যাই থাকবে সঙ্গে সঙ্গে ম্যাক্স হয়ে যায়, এগুলো হয়। অষ্টমে বসে থাকলে কোনো গ্রহ যদি বক্রী হয় রবি থেকে, তাহলে 45% স্পিড থাকে তার। একটা গ্রহের সাথে আর একটা গ্রহ সংযোগ থাকতে হবে। বক্রীত্ব বিচার অনেক রয়েছে, এইটুকু শুধু। যেমন রবি উত্তরায়ণে গেলে তার চেষ্টা বল ভীষণভাবে বৃদ্ধি পায়। এগুলো কি সমস্ত অনেক বিষয় রয়েছে। মানে বৃহৎ পরাশর শাস্ত্রে আবার বলা হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। না ভয় পাওয়ার কিছু। বৃহৎ পরাশর শাস্ত্রে আবার বলা হয়েছে যে শুভ গ্রহ যদি বক্রী হয় তাহলে অর্ডিনারি ফল দেবে। আচ্ছা, আবার কারো যদি এই শনি মঙ্গল জন্মকালীন একই ঘরে বসে থেকে বক্রী হয়, মৃত্যু পর্যন্ত শিশু বয়সে হতে পারে। অনেক কিছু ব্যাখ্যা রয়েছে। এইটুকু ব্যাখ্যা, এইটুকু সমস্যা, এইটুকু প্রোগ্রাম হয় না। প্রতিবারের মতো এবারেও বলে থাকে যে আলোচনা থামাতে ইচ্ছা করে না। এত সুন্দর একটা করবে কি করে? এটা তো সমুদ্র। না, এত সুন্দর একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন। এই বকরি নিয়ে আমরা নিশ্চয়ই এর আগে দেখুন না, বিবাহ সম্পর্কে একটা প্রশ্ন ছিল, শুক্র মঙ্গল এই কম্বাস্ট হয়ে গেছে। শুক্র কি করে সুন্দর হবে? কি করে বিবাহিত জীবন সুন্দর হবে? শুক্র মঙ্গল যোগ থাকলে হবে না চট করে। সপ্তম পতির বলা বলি নেই, কি করে হবে? পরবর্তী অনুষ্ঠানে অমিত দা আমরা আরো বিশদে এই বকরি বিবাহ সংক্রান্ত আরো যা যা রয়েছে মানুষের মানে অতি সাধারণ যে প্রশ্নগুলো, আমরা নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করব বিশদে আলোচনা করার। অসংখ্য ধন্যবাদ অমিত দা। কি করব, ঘড়ির কাঁটা বলে দিচ্ছে বিদায় যে নিতেই হবে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভালো পাবেন। নমস্কার।